এই আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার সবাই কেমন আছো? স্যার ভালো, আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার, ভালো স্যার। এই তো যা হোক, আশা করি যে এই বন্ধের মধ্যে কোনো অসুবিধা হয় নাই সবার। ঠিক আছে, বহুদিন পরে তোমাদের সাথে আসলে ক্লাস আর কি। আর মনে হয় তোমাদের সাথে আমার ক্লাস সব অফলাইনই হয়েছে, অনলাইনে তোমাদের সাথে দেখা আদৌ হয় কিনা সেটাই একটা বড় চ্যালেঞ্জ। সেইটাই দেখতেছি তোমার সাথে আসলে আর কতটুকু কথা হয়। যাই হোক, সবাই ভালো আছো, কোনো অসুবিধা হয় নাই। সবাই সবাই সাবধানে থাকো, দেখো। এবং ওদের ক্যাম্পাস খুলে দেবে মনে হয় খুব তাড়াতাড়ি। স্যার খুলে দিলে ভালো স্যার। হ্যাঁ, আসলে সবকিছু তো যখনই খুলে দেবে একটা চিন্তা ভাবনা করে, তখনই দেখা যায় যে সবকিছু আসলে রাইজ করে গেছে, সব সমস্যাগুলো আবার প্রবলেম গুলো রাইজ করতেছে। ঠিক আছে, এই একটা ব্যাপার। তো আমি তোমাদেরকে কিছু ম্যাথ সম্ভবত বাকি ছিল করাইতে পারি নাই, বা আমরা বলছিলাম যে তোমাদেরকে ফিজিক্যাল ইন্টারাকশনের মাধ্যমে ম্যাথ গুলো করাবো আর কি। তো যা হোক, করানো হয় নাই যেহেতু বলে। দেখো আমি শেয়ার দিচ্ছি, দেখো নেটওয়ার্ক ডায়াগ্রাম। আচ্ছা, নেটওয়ার্ক ডায়াগ্রাম সম্পর্কে কি তোমাদেরকে আগে কোনো কিছু আমি টাচ করে দিয়েছিলাম, বা নেটওয়ার্ক ডায়াগ্রাম সম্পর্কে তোমাদের কোনো কথাবার্তা বলছিলাম? না স্যার। নেটওয়ার্ক ডায়াগ্রামটা দেখো, আমরা বলছিলাম যে যে কোনো প্রজেক্টকে এভালুয়েশন করার জন্য, বা যে কোনো দেখো জ্বর মাপার জন্য যেরকম থার্মোমিটার আছে, আমরা ফিজিক্যাল টুল বলি, যেরকম তোমার আমরা বলি যে কোনো কোয়ান্টিটিভ যে কোনো টার্মকে মেজার করার জন্য বিভিন্ন ধরনের তোমার ইকুইপমেন্টস থাকে। তোমরা যদি বলি যে রডের স্ট্রেংথ মাপো কত, তারপর যদি তোমাদেরকে বলি যে সিমেন্টের স্ট্রেংথ কত, তাও তোমরা মেজারমেন্ট করতে পারো। এগুলো কোয়ান্টিটিভ টার্ম। কিন্তু যখন এটা হয়ে যায় কোয়ালিটেটিভ টার্ম, যেমন একটা প্রজেক্ট, আমি যদি বলি যে একটা বিল্ডিং কয়তলা বিল্ডিং হয়েছে, বলতে পারো যে স্যার 5 তলার মধ্যে 3 তলা হয়ে গেছে। ইট ক্যান বি এক্সপ্রেস ইন ইজি। বাট আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য প্রোগ্রেস অফ দ্য প্রজেক্ট, তখন কিন্তু এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যেহেতু এটাকে খুব যদিও এটা কোয়ান্টিটিভ টার্ম, কোয়ান্টিটিভ টার্মে প্রকাশ করা যায়, কিন্তু হিউজ পরিমাণে এখানে ইয়া থাকে, মানে কি বলা হয়, আমরা বলি এলিমেন্টস থাকে, স্মল এলিমেন্টস থাকে। সেই এলিমেন্টস থেকে ইন্টিগ্রেট করে তারপর আমরা বলতে পারি যে ওকে, এই প্রজেক্টটা 20%, 50% বা 30% প্রোগ্রেস হয়েছে। তো এই প্রোগ্রেস গুলোকে শো করার জন্য, বা আমরা যদি টু কন্ট্রোল দ্য প্রজেক্ট, উই হ্যাভ সাম টুলস। আমরা কিছু টুলস এর কথা বলছিলাম, যেমন তোমার জ্ঞান চার্টের কথা বলছিলাম তোমাদেরকে, পারফরমেন্স ট্র্যাকিং চার্ট, যেটাকে বান ভ্যালু চার্ট, এটা বলছিলাম। তারপরে তোমার এর মধ্যে আরেকটা হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম। আরো কিছু টুলস, স্ট্যান্ডার্ড টুলস আছে, আমরা ওই টুলস গুলোকে আমরা এই মুহূর্তে পড়বো না। পরে যদি তোমাদেরকে হায়ার ডিগ্রি করো, এমএসসি করো, যদি কখনো পিএইচডি করো, তখন সেই টুল সম্পর্কে তোমরা আরো কিছু ধারণা পাবে। বাট আমরা নরমালি কয়েকটা টুলের মাধ্যমে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি, বা আমরা এই টুলটাকে সহজে এক্সপ্রেস করতে পারি। তো এখন দেখো, আমরা এর আগে আমরা পারফরমেন্স ট্র্যাকিং চার্ট এবং তোমার রিকল করে দেখো, এবং ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, এবং হচ্ছে তোমার জ্ঞান চার্ট, এই জিনিসগুলো আমি তোমাদেরকে পড়াইছিলাম। এখন আমরা পড়বো হচ্ছে তোমার নেটওয়ার্ক অ্যানালাইসিস। নেটওয়ার্ক অ্যানালাইসিস ওয়ান কাইন্ড অফ টুল বাই হুইচ উই ক্যান ক্যালকুলেট দ্য প্রোগ্রেস অফ দ্য প্রজেক্ট। আমরা খুব সহজে প্রজেক্টের প্রোগ্রেসটাকে ক্যালকুলেট করতে পারি, এবং অলসো উই ক্যান এক্সপ্রেস দ্য টোটাল ওয়ার্ক ভলিউম অফ দ্য প্রজেক্ট। একটা কাজের প্রজেক্টের কতটা ওয়ার্ক ভলিউম আছে সেটাকে আমরা সহজে এক্সপ্রেস করতে পারি। সো দুইটা মেথড আছে নেটওয়ার্ক অ্যানালাইসিসের, একটাকে বলা হয় সিপিএম, ক্রিটিক্যাল পাথ মেথড, আরেকটাকে বলা হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। এটাকে সংক্ষেপে পার্ট বলা হয়, PEART, পার্ট। সো মনে পড়তেছে কি? ওই বাংলার জনগণ কিছু মনে পড়তেছে?
নাকি হেডফোন একজন পরে ধরছি স্যার, সব ভুলে গেছি স্যার। সব ভুলে গেছি স্যার। আচ্ছা, অসুবিধা নেই, আমি রিকল দিয়ে দিয়ে আস্তে আস্তে রিকল দিয়ে দিয়ে সামনে আগাবো, খুব বেশি লোডে যাবো না, আস্তে আস্তে রিকল দিয়ে দিয়ে আগাবো। চেষ্টা করো একটু রিকল করার জন্য যে আসলে আমি তোমাদেরকে কোথায় কিভাবে পড়াইছিলাম বা কেন পড়াইছিলাম, একটু রিকল করার চেষ্টা করো। আশা করি তোমাদের কিছু জিনিস মনে পড়বে আর কি। এটা দেখো, তো আমরা বলতেছি যে তোমাকে এই নেটওয়ার্ক অ্যানালিসিস করার জন্য ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডেভেলপ দ্য ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, যেটাকে বলা হচ্ছে ডব্লিউবিএস। তো ডব্লিউবিএস তোমাদেরকে আমি পড়াইছিলাম, মনে করে দেখো যে একটা বিল্ডিং বা একটা ব্রিজ বা একটা স্কুল বা একটা কলেজ, তুমি যে কোনো কাজ, একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বা যে কোনো কাজ করার জন্য তুমি এই কাজটাকে পার্ট পার্ট ভাগ করতে পারো। যেমন আমি যদি বলি যে তোমাদের অনার্সের একটা ডিগ্রি তোমরা অ্যাকমপ্লিশ তো এই নেটওয়ার্ক অ্যানালাইসিস এর তিনটা স্টেপ আছে বেসিক্যালি। প্রিন্সিপাল অফ নেটওয়ার্ক অ্যানালাইসিস ক্ষেত্রে আমরা যেটাকে বলি তিনটা স্টেপ আছে। ফার্স্ট অফ অল প্রেজেন্ট এ লজিক্যাল ডায়াগ্রাম অফ অল অ্যাক্টিভিটি শোয়িং দ্য ডিপেন্ডেন্সিস, মানে হচ্ছে যে তোমার যতগুলো কাজ আছে সেই কাজগুলো একটা লজিক্যাল ডায়াগ্রাম তৈরি করতে হবে। আমি কোন কাজটা পরে কোন কাজটা করব এবং কোন কাজটা না করলে আমি কোন কাজটা করতেই পারবো না। যেমন আমি লং কলাম না দিলে সাত ঢালাই দিতে পারবো না, যেমন আমি বেস ফাউন্ডেশন না দিলে আমি ওখানে তোমার শর্ট কলাম আমি দিতে পারবো না, পারবো কি? তো এই যে ডিপেন্ডেন্সি গুলো, এই জিনিসগুলোকে আমাকে মানে একটা লজিক্যাল ডায়াগ্রামের মাধ্যমে এটা তৈরি করতে হবে। দেন হচ্ছে কনসিডার দ্য লিমিটেশনস অ্যাজ অ্যাভেলেবল রিসোর্সেস। আমার যে রিসোর্স আছে, আমার যে ম্যান পাওয়ার আছে, আমার যে টাইম আছে, এখন তুমি যদি পাইল ড্রাইভ করতে চাও, একটা পাইল ড্রাইভের যে মেশিন আছে সেই মেশিন দিয়ে ডেইলি হয়তো তুমি 3টা পাইল ড্রাইভ করতে পারবে। এখন তোমার পাইল হচ্ছে 60টা, তাহলে তোমাকে যদি তুমি তাহলে আমরা হিসাব করি নরমাল যে 3-20-60, মানে আমার 20 দিন সময় লাগবে এই 60টা পাইল ড্রাইভ করার জন্য। এখন তুমি যদি বলো যে না স্যার আমি এটা 10 দিনে করব, তো এখন তোমার কি করতে হবে বলো তো? বলতে পারবা? প্রশ্নটা বুঝি নাই স্যার। পাইল দেখছো যে ওই যে আগে বানায় যে টাক টাক দিয়ে যে মাঠের মধ্যে ঢুকে দেয়? জি স্যার, স্টিল পাইপ। স্টিল পাইপ বা পাইল বলা হয়, পাইল, প্রিকাস্ট পাইপ। হ্যাঁ, তো এখন তোমার একটা বিল্ডিং এর ক্ষেত্রে 60টা পাইলিং লাগবে, 60 পাইল মানে 60টা পাইলিং তোমার দরকার হবে। তো এখন ওই পাইল ড্রাইভ করে মানে পাইল মাটির মধ্যে দিয়ে দেয়, দেখছো এটা মেশিনের মাধ্যমে টাক টাক দিয়ে উপর দিয়ে হ্যামার দিয়ে স্যার, হ্যামার দিয়ে হ্যামারিং করে করে, দেখছো? জি স্যার। তো ধরে নিলাম যে একটা মেশিনে ওই যে একটা মানে মেশিন, ওই মেশিনের মাধ্যমে তুমি ডেইলি 3টা পাইল ড্রাইভ করতে পারবা, তাহলে তোমার কয়দিন সময় লাগবে? 20 দিন 20 দিন স্যার। এই 20 দিনের মধ্যে তুমি কি কাজ করতে পারবা, বেস ফাউন্ডেশনের কাজ করতে পারবা? তার যেগুলো ড্রাইভ করা হয়ে গেছে ওইদিকে কাজ করতে পারবো। রাইট, তুমি সিমিলটাসে যদি তোমার একটা টিম থাকে তাহলে তুমি কিন্তু কাজ করতে পারবা। যে প্রথম 3টা ড্রাইভ করার পরে সাধারণত এক একটা ইয়েতে 3টা বা 4টা করে থাকে, 3টা-4টা প্রিকাস্ট, বেজের নিচে 3টা বা 4টা প্রিকাস্ট। এটা লোডের উপর, হ্যাঁ এটা লোডের উপর নির্ভর করে, ডায়ামিটার অফ দা পাইলের উপর নির্ভর করে। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা নরমাল ধরে নিলাম যে 3-20-60, মানে আমাদের 20 দিন সময় লাগবে যদি আমরা এটাকে ড্রাইভ করি। এখন আমি বললাম যে না আমি 20 দিন চাচ্ছি না, আমি 10 দিনের মধ্যে কাজটা সম্পন্ন করতে চাচ্ছি, তাহলে আমার কি করতে হবে? মানে কি করে স্যার হ্যামার বাড়াবো? হ্যামার বেশি নিতে হবে। হ্যামার বেশি নিলে তো আমার হ্যামারের ভাড়াও তো বেশি, লোক বলো তো বেশি, আর একটা টিম লাগবে, হ্যামারের ভাড়াও লাগবে বেশি, টিমও লাগবে বেশি, তাই না? আমি শুরু করে দেব। রাইট, আমরা ওভারটাইম, হ্যাঁ আমরা ওভারটাইম বা 3 শিফটে আমরা কাজ করার চেষ্টা করি। হ্যাঁ 3 শিফটে আমরা আলাদা লোক রাখার চেষ্টা করব, যেটা আমাদের পদ্মা ব্রিজের ক্ষেত্রে যেটা করা হয়েছিল
যে আমাদের শিফট কিন্তু বাড়াই দেওয়া হয়েছে। হ্যাঁ, ডে ওয়ার্কিং ডেটা কিন্তু বাড়াই দেওয়া হয়েছে। নতুন 3 শিফটে নতুন নতুন লোক, কারণ একজন মানুষ ডেইলি 8 ঘন্টা কাজ করলে তার মিনিমাম 16 ঘন্টা তাকে রেস্টে থাকতে হয় মিনিমাম। ঠিক আছে, তো এই জন্য কিন্তু পদ্মা ব্রিজে 3 শিফটে কাজ করার পর কাজটা কিন্তু আগাই আসছে আর কি। তো এই জন্য বলা হয়েছে যে আমি যখন লজিক্যাল ডায়াগ্রাম রেডি করব, আমার খেয়াল রাখতে হবে যে আমার লিমিটেশন কি আছে, আমার রিসোর্স লিমিটেশন কি আছে, আমার টাইম ডিউরেশন ক্রিটিক্যাল কিনা, কোন জিনিসটা ক্রিটিক্যাল খেয়াল রাখতে হবে। ইউজ দিস টাইম এস্টিমেট টু use this time estimate to analyze the network। এই টাইম এস্টিমেশনটাকে আমাকে নেটওয়ার্ক অ্যানালাইসিস ক্ষেত্রে ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন মোটামুটি একটা আইডিয়া আসছে যে আমাদেরকে যদি তোমার এই নেটওয়ার্কটা অ্যানালাইসিস করতে হয়, সেক্ষেত্রে আমাকে ফার্স্ট অফ অল লজিক্যাল ডায়াগ্রামটা করতে হবে, দেন হচ্ছে আমার টাইম লিমিটেশনটা দেখতে হবে বা রিসোর্স লিমিটেশনটা খেয়াল করতে হবে, আর একটা দেখতে হবে যে আমার টাইম ফ্রেমটা কিরকম, আমি কিভাবে কাজটা করতে পারি। এইটা মোটামুটি একটা আইডিয়া জেনারেট করা গেল। আচ্ছা, এখানে দেখো দুইটা দেয়া আছে, দুটো ডেফিনিশন দেয়া আছে। একটা ডেফিনিশন দেয়া আছে যে অ্যাক্টিভিটি, আর একটা বলা আছে ইভেন্ট। দেখো অ্যাক্টিভিটি কি, স্পেসিফিক টাস্ক অর সেট অফ টাস্ক দ্যাট আর রিকোয়ার্ড বাই দ্য প্রজেক্ট, ইউজ অফ রিসোর্সেস এন্ড টেক টাইম টু কমপ্লিট। একটা ইভেন্ট, ধরো পদ্মা ব্রিজ একটা ইভেন্ট, এর মধ্যে কিন্তু অনেকগুলো অ্যাক্টিভিটি আছে। ইভেন্ট হচ্ছে অনেকগুলো অ্যাক্টিভিটিজের সমন্বয়। বুঝতে পারছো, অ্যাক্টিভিটি কিন্তু অনেকগুলো অ্যাক্টিভিটিস মিলে একটা ইভেন্ট হয়। পদ্মা ব্রিজে তোমার পাইলিং করছে, স্ল্যাব বসাইছে, তোমার বিভিন্ন ধরনের তোমার কি বলা হয় যে বিম বসাইছে, এগুলো কানেকশন করছে, এগুলো টোটাল অ্যাক্টিভিটি গুলো মিলে কিন্তু একটা পদ্মা ব্রিজ একটা ইভেন্ট তৈরি হয়েছে। আমি কথা বুঝাইতে পারছি? জি স্যার। ওকে ওকে, এখানে আরো কিছু ডেফিনিশন আছে, আমরা ম্যাথটা করার আগে এগুলো দেখতে হবে। এটা হচ্ছে নেটওয়ার্ক। তোমরা ভালো করে নেটওয়ার্কটা খুব ভালো করে তোমরা বুঝতে পারো যে আমাদের যে অপটিক্যাল ফাইবারের যে নেটওয়ার্ক আছে, দেখবা যে আমিও যে নেট ব্যবহার করতেছি, তুমিও সেই একই নেট ব্যবহার করতেছো বিভিন্ন পাথওয়ের মাধ্যমে। তো এটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক। যে এটা এভাবে the arrangement of all activities in a project arrayed in the logical sequence and represented by arcs and nodes। তার মানে হচ্ছে যে এই যে অ্যাক্টিভিটিস গুলোর যে অ্যারেঞ্জমেন্ট, কোন কাজটা পর কোন কাজটা, এই স্টেপ বাই স্টেপ যে জিনিসটা, সেটা হচ্ছে নেটওয়ার্ক। আমি যে নেটওয়ার্কটা ব্যবহার করতেছি, তুমি যে নেটওয়ার্কটা ব্যবহার করতেছো, কোনো না কোনো ভাবে যে এটা কিন্তু ইন্টিগ্রেটেড হয়ে আছে আমাদের অপটিক্যাল কেবলের সাথে। হয়তো আমার পরে আমি একজন কানেকশন আছে, সে আবার 3 জনকে কানেকশন দিতেছে, সেই 3 জন আবার 10 জনকে কানেকশন দিতেছে, এইভাবে তাদের মধ্যে নেটওয়ার্ক তৈরি হয়েছে। তারপর হচ্ছে পাথটাকে আমরা ডিফাইন করব এভাবে, দা সিরিজ অফ কানেক্টেড অ্যাক্টিভিটিস বিটুইন এনি টু ইভেন্টস ইন এ নেটওয়ার্ক। এটা হচ্ছে যে দুইটা ইভেন্ট যদি থাকে, সেই ইভেন্ট দুইটার কানেক্টিং পাথটাকে আমরা বলবো হচ্ছে কানেক্টিং ওয়েটাকে বলবো আমরা পাথ। আচ্ছা, এরপরে আরো দুইটা জিনিস আছে, ক্রিটিক্যাল আর এওএন আর এওএ। এগুলো আমরা ম্যাথটা করতে করতে গিয়ে আমরা জিনিসটা আমরা হয়তো করব, মানে আমি তোমাদেরকে জানাই দেবো জিনিসটা। তো এখানে দেখো নেটওয়ার্ক অ্যানালাইসিসে 3টা স্টেপস আবার এখানে বলা হয়েছে, 3টা স্টেপস আমরা তো আগে একবার পড়লাম। এরপরে দেখো এখানে কিছু এই যদি টাইম লিমিট দেখাচ্ছে 10 মিনিটসের পরে তোমরা আবার সবাই জয়েন করবে। ঠিক আছে, ঠিক আছে তো নাকি? ওকে স্যার। ওকে, আচ্ছা আমরা ম্যাথটা করে এসে আমরা এই যে ডেফিনিশন গুলো এখানে যেভাবে যা বলা আছে, এই ডেফিনিশন গুলো ম্যাথটা করতে করতে আমরা ডেফিনিশন গুলো জানবো। এটা আমরা আগে জানলে এটা জিনিসটা বুঝতে পারবো না। তো এখানে একটু নিচে যাই, দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো, এখানে দেখো একটা প্রজেক্টের ব্যাপারে ইনফরমেশন দেয়া আছে। বলা আছে এখানে, ইউজিং দ্য ফলোইং ডাটা ড্র দ্য প্রজেক্ট প্রিডিসেসর ডায়াগ্রাম বা নেটওয়ার্ক ডায়াগ্রাম এন্ড শো দ্য ক্রিটিক্যাল পাথ। এটা আমাকে এই ম্যাথটা করতে হবে বলছে। তার মানে এই যে একটা প্রজেক্ট, এটা ছোট একটা প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে অ্যাক্টিভিটি আছে হচ্ছে তোমার 5টা 3টা 8টা 5টা অ্যাক্টিভিটি দেয়া আছে, এবং এখানে ইমিডিয়েট প্রিডিসেসর বলা হচ্ছে যে পূর্ববর্তী কোন কাজটা, মানে এটা লজিক্যাল সিকোয়েন্সের কথা বলা হচ্ছে যে কোন কাজটা তুমি যদি কোন কাজটার উপরে কোন কাজটা ডিপেন্ডেন্ট, সেই ডিপেন্ডেন্সি এখানে শো করছে। যেমন এই কাজটা শুরু করার ক্ষেত্রে তোমার কোনো ডিপেন্ডেন্সি নাই, তুমি যে কোনো মুহূর্তে এই কাজটা শুরু করতে পারো
এবং বি কাজটা তুমি শুরু করতে পারো। বাট যখন তুমি সি কাজটা শুরু করবা তখন ফার্স্ট তোমাকে এ এবং এই বি দুইটা কাজ তোমাকে শেষ করে এসে তোমাকে সি কাজটা শুরু করতে তুমি পারবা। ধরো আমি ধরে নিলাম এ কাজটা হচ্ছে আর্থ এক্সকেভেশন মানে মাটি খোঁড়াখুড়ি, এবং বি কাজটা হচ্ছে তোমার হচ্ছে বেস ফাউন্ডেশন, আর সি কাজটা হচ্ছে তোমার শর্ট কলাম। তাহলে তুমি মাটি না খুঁড়া বা তোমার ওই বেসটা তুমি না তৈরি করিয়া তুমি নিশ্চয়ই শর্ট কলামটা স্টার্ট করতে পারবা না, পারবা কি? না স্যার। ওকে, এবং এখানে কিন্তু দেখো টাইম ডিউরেশন দেয়া আছে যে এই কাজটা করতে আমার 3 উইকস লাগবে, বি কাজটা করতে 4 উইকস, এরকম করে প্রত্যেকটা কাজের ডিপেন্ডেন্সিটা এখানে শো করা আছে এবং এখানে কতটা সময় লাগবে সেই সময়টা এখানে বলা আছে প্রত্যেকটা কাজের। এখন আমাকে দেখতে হবে যে টোটাল কাজটাকে আমি কতদিনে কত উইকে আমি শেষ করতে পারবো এবং কোন কাজটাকে আমি সিমিলটেনিয়াসলি শুরু করতে পারবো, একই সাথে শুরু করতে পারবো, আর কোন কাজটা আমি শেষ না করে অন্য কাজটা শুরু করতে পারবো না, এইটা আমার এখান থেকে আমি খুঁজে বের করব। তো প্রথম যেটা তোমাকে বলছে যে নেটওয়ার্ক ডায়াগ্রামটা গেল, আচ্ছা এটা আমি হাতে ই করছি আর কি, স্লাইডের তৈরি করা খুব টাফ আর কি। তো প্রথমটা বলা হচ্ছে যে প্রিসিডেন্স ডায়াগ্রামটা দেখো, এই ডায়াগ্রামটা এখানে আমি তোমাদের হাতে এঁকে দেখাইছি, দেখো এখানে দেয়া আছে হাতে আঁকা। প্রথম হচ্ছে যে এইগুলো হচ্ছে এক একটা নোট, এটাকে নোট বলা হয় বা অ্যাক্টিভিটি শো করার জন্য এটাকে এইভাবে গোল চিহ্ন দেওয়া হয়। দেখো এ এবং বি এই দুইটা কাজ আমি একই সাথে শুরু করতে পারি, কোনো অসুবিধা নাই। বাট এই এ এবং বি দুইটা কাজ যখন শেষ হবে তখন আমি দেখলাম আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার সি কাজটা আমি স্টার্ট করতে পারবো। তার মানে হচ্ছে যে এই কারণে আমি লিখছি, এই কারণে দেখো এখানে লেখা আছে যে সি কাজটা তুমি যদি স্টার্ট করতে চাও তাহলে তোমাকে এ এন্ড বি অবশ্যই শেষ করে আসতে হবে। এখন যখন আমি হটেভার দা সি আমার সি শেষ করার পরে আমি দেখলাম ডি তে চলে যাব, এখন ডি এর কন্ডিশন দেয়া আছে যে সি কাজটা শেষ করতে হবে, তো আমি তো এখানে সি কাজটা এখানে শেষ করে ফেলছি, তার মানে আমি এখন ডি কাজটা স্টার্ট করতে পারি। এবং আমি তারপরে ধরো ই কাজটা যাব, দেখলাম ই কাজটাও যদি আমাকে শুরু করতে হয় তাহলে সি কাজটা শেষ করতে হবে, তো আমি এখানে তো সি কাজটা শেষ করে ফেলছি, তার মানে আমি ই কাজটা স্টার্ট করতে পারি। বাট এফ অ্যাক্টিভিটি যেটা আছে সেই এফ অ্যাক্টিভিটি যখন আমি স্টার্ট করতে যাব তখন কন্ডিশন দিয়ে দিয়েছে আমাকে ডি এবং ই আপনি শেষ করে আসেন। তো আমি এখানে কিন্তু সুন্দর করে ডি এবং ই এই দুইটাকে কিন্তু একটা ক্লোজ একটা অ্যারের মাধ্যমে বা আমরা যেটাকে বলি নেটওয়ার্কের মাধ্যমে এই জায়গায় স্টপ করে দিছি, এবং এখানে কিন্তু আমি কন্ডিশন অ্যাড করছি যে ডি এবং ই যদি শেষ না হয় তাহলে আমি এফ স্টার্ট করতে পারবো না। দেখো এফ এর পরে যে অ্যাক্টিভিটিটা আছে সেটা হচ্ছে আমার জি, তাহলে আমার এফ এর পরে আমি কিন্তু জি স্টার্ট করে দিছি, এফ শেষ হয়েছে জি স্টার্ট করছি, জি এর পরে কিন্তু এইচ, খেয়াল করে দেখো এখন বলছে যে এইচ বলছে যে এইচ যদি তুমি কাজটা শেষ করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে জি এবং এফ কাজটা শেষ করে আসতে হবে, এই কাজটা এবং এই কাজটা। সুতরাং এখান থেকে নতুন একটা অ্যারে কিন্তু এখানে যাবে, এইচ ডিপেন্ডেন্ট হচ্ছে এই জি এর উপরে ডিপেন্ডেন্ট এবং এফ এর উপরে ডিপেন্ডেন্ট, এবং ইভেন এই এইচ কিন্তু তোমার ই এর উপর ডিপেন্ডেন্ট হইতে পারতো, তখন কিন্তু এখান থেকে একটা অ্যারো চিহ্ন ই এর দিকে চলে আসতো। কথা কিছু বোঝা গেছে? জি স্যার। লাস্ট অংশটা বুঝি না, মানে ক্লিয়ার এইচ এর জায়গাটা, মানে ওইখানে ডাবল কানেকশনটা যে দিছেন এই অংশটা। দেখো জি কার উপর এইচ কার উপর ডিপেন্ডেন্ট, এখানে দেখা যাচ্ছে জি এবং এফ এর উপরে, যার উপর ডিপেন্ডেন্ট তার দিকে জি এর উপর একটা অ্যারো চিহ্ন গেছে এবং এই এফ এর উপর অ্যারো চিহ্ন গেছে, মানে এইচ কাজটা শেষ করতে হলে তোমাকে অবশ্যই জি এবং এফ কাজটা শেষ করে আসতে হবে। কথা বোঝা গেছে? ওকে, এখন এই অ্যানালাইসিসটা দেখে আমার পরবর্তী স্টেপে আমি ক্রিটিক্যাল পাথটা খোঁজ করতে যাব, এটা সাধারণত সফটওয়্যারে করে, এটা কিন্তু এখন আর হাতে করে না, আগে কিন্তু এগুলো হাতে করতো, বাট এখন কিন্তু এগুলো সফটওয়্যারে করে দেয়, কারণ হিউজ পরিমাণ অ্যাক্টিভিটি তো সফটওয়্যারে এগুলো করে দেয়। এই ম্যাথটা করে তোমাদের সফটওয়্যারে দেখাবো যে এটা কিভাবে সফটওয়্যারে ইজিলি সলভ করা যায়। এই ড্রয়িং এটা দেখা যাচ্ছে শেয়ারটা? জি স্যার দেখা যায়। দেখো আমি কতগুলো বক্স নিছি, একটা যে কটা আমার অ্যাক্টিভিটি সে কটা বক্স নিছি, এবং ওই যে আমি যে নেটওয়ার্ক ডায়াগ্রামটা অঙ্কন করছিলাম সেই নেটওয়ার্ক ডায়াগ্রামটার মতো করে কিন্তু আমি এখানে অঙ্কন করছি, ড্রোটা এটা অঙ্কন করছি। দেখো এখানে একটা কপি করে নিয়ে আসি, সুবিধা হবে।
দেখো এখানে যেরকম নেটওয়ার্ক ডায়াগ্রামটা আছে আমি কিন্তু সেই ঠিক সেম স্টাইলে কিন্তু আমি এখানে তোমার এই বক্স গুলো নিছি। দেখো এ এবং বি, এখানে এ এবং বি আছে, এখানে একটা বক্স নিছি, এখানে একটা বক্স, তারপর সি এখানে একটা বক্স নিছি, এবং নেটওয়ার্কের যে ডায়াগ্রাম গুলোর যে অ্যারে গুলো কিন্তু সমান থাকবে এরকম বক্সের মতো, যে এখানে জাস্ট নোটটা উঠে যাবে, এখানে একটা বক্স হবে। এই সব দেখো বক্সটা এরকম প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমি বক্স ড্র করছি, এবং এখানে নিচে টান ছিল, আমি হয়তো নিচে জায়গা ছিল না বিদে টানটা আমি উপরে দিছি। এখন দেখো এখানে বক্স নেওয়ার পর আমি চারটা কর্নারে চারটা বক্স রাখছি, ঠিক আছে? দেখছো? জি স্যার। বুঝছি স্যার। এখন বক্সে এসে দেখো এর মাঝখানে আমি নামকরণ করছি। এ, এটা এ অ্যাক্টিভিটি, এটা বি, এটা সি, এটা টি, এটা ই, এটা এফ, এটা জি এবং এটা এইচ। ওকে, তারপরে দেখো এই যে মাঝখানে নিচে যে 3, এই অংশটা আসছে হচ্ছে যে আমার ডিউরেশন। এ অ্যাক্টিভিটিটা সম্পন্ন করার জন্য 3 উইকস লাগছে আমার, বিটার জন্য 4 উইকস, সির জন্য 2 উইকস, ডির জন্য 5, ইর জন্য 4, এফ এর জন্য 2, জির জন্য 5 এবং এইচ এর জন্য 3। এবং এই যে বললা যে স্যার এটা আমরা কেন স্যার এই যে 8টা অ্যাক্টিভিটি, এটা তো স্যার আমার মনেই থাকবে স্যার, আমি এ বিতে আগে করব, তারপরে সি তে করব, তারপর ডি। তো এটা তো মাত্র আমি 8টা অ্যাক্টিভিটি দেখালাম। যদি তোমার 8000 অ্যাক্টিভিটি হয়, যদি তোমার 80000 অ্যাক্টিভিটি হয়, তখন তুমি এইগুলো তো আর তুমি মনে রাখতে পারবে না, তখন তোমার সফটওয়্যার অবশ্যই তোমাকে সফটওয়্যার সাহায্য নিতে হবে। তো এই হচ্ছে মোটামুটি এইটা হচ্ছে এই তোমার হচ্ছে এটা হচ্ছে মার্ক আমার কোন অ্যাক্টিভিটি, আর এটা হচ্ছে আমার ডিউরেশন, ঠিক আছে? আমি এই ম্যাথটা শুরু করার জন্য আমাকে এখানে কয়েকটা জিনিস শব্দ ব্যবহার করছি। ইএসটি আর্লি স্টার্ট টাইম, আর এখানে বলছি যে ইএফটি আর্লি ফিনিশ টাইম। আর্লি স্টার্ট টাইমটা হচ্ছে যে আমি এই অ্যাক্টিভিটিটা কত আগে শুরু করতে পারবো, মানে আমার কোনো ধরনের কাজের হ্যাম্পার না করে। তাহলে যেহেতু প্রথম কাজ এ নাম্বার কাজটা প্রথম, সেহেতু আমরা 0তম দিনে মানে সকালবেলা স্টার্ট করলাম, মানে 0তম দিনে শুরু করলাম। এটা আর্লি স্টার্ট টাইম, যে আমি একটা অ্যাক্টিভিটি কত আগে শুরু করতে পারি সেটা 0। তাহলে এটা যদি 0তম উইকে শুরু হয়, তাহলে এটা শেষ হবে কততম উইকে? এই কাজটা নরমাল যদি কাজ করে কোনো ধরনের ইন্টারাপশন না হয়, কোনো বজ্রপাত না হয়, 3 সপ্তাহ পর স্যার। 3 সপ্তাহ পরে, তাহলে এটা হলো আর্লি ফিনিশ টাইম। সেটা হচ্ছে যে কত তাড়াতাড়ি আমি কাজটা শেষ করতে পারবো, সেটা হচ্ছে আর্লি ফিনিশ টাইম। সেটা হচ্ছে এইখানের আর্লি স্টার্ট টাইম ইএসটি যোগ তোমার হচ্ছে তোমার এই ডিউরেশন, সেজন্য 0+3 লিখছি। এটা তোমরা ডেফিনিশনের মধ্যে লেখা আছে, দেখে নিও। ওকে, তাহলে বি এর ক্ষেত্রে আমরা কি করব? বি এর হচ্ছে আর্লি স্টার্ট টাইম 0। নিচেরগুলো স্যার ওই যে এর আগের বক্সের 1 4 এটা তো এটা পরে আসবে। আগে আমরা উপরেটা দেখি। তা 0 প্লাস হচ্ছে এখানে ডিউরেশন কত? 4। তাহলে 0 + 4 কত হয়? 4। হ্যাঁ, শেয়ারটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন এটা আমার বি এর ক্ষেত্রে আর্লি স্টার্ট টাইম 0, তাহলে আর্লি ফিনিশ টাইম হবে 0 + 4 কত হলো? 4 নাকি? জি স্যার। ঠিক আছে নাকি? হ্যাঁ, এখন আমাকে বলো তো যে এই সি কাজটা আমি কখন স্টার্ট করতে পারবো? স্যার কত এ আর সময়? বি যখন শেষ হবে ফোর তখন। কারণ অর্থাৎ দুইটা 4 হচ্ছে সপ্তাহ। 4 উইক লাগবে। তার মানে হচ্ছে যে এ এবং বি যখন শেষ হবে, তাহলে এ কিন্তু 3 সপ্তাহ শেষ হয়ে গেছে, তাহলে বির জন্য কিন্তু ওয়েট করতে হইতেছে আমাকে, নাকি আর 1 সপ্তাহ ওয়েট করতে হইতেছে। তার মানে হচ্ছে আমি এই সি কাজটা 4 সপ্তাহের আগে শুরু করতে পারবো না। এটা হচ্ছে তার সি এর আর্লি স্টার্ট টাইম। তার মানে হচ্ছে যে এই যে কোনো অ্যাক্টিভিটির এই আর্লি স্টার্ট টাইম হবে তার পূর্ববর্তী কাজের যে আর্লি ফিনিশ টাইম, তাদের মধ্যে সবচেয়ে যেটা বড়। দেখো এখানে 3 এবং 4 এর মধ্যে কোনটা বড়? 4 বড়, সুতরাং এখানে 4 চলে আসবে। এখানে 3 এবং 4 এর মধ্যে কোনটা বড়? 4 4। হ্যাঁ, তাহলে এখন দেখো, তাহলে এই সি নম্বর কাজটা কততম উইকে শেষ হবে? 4 + 2 উইক 6। হ্যাঁ, তাহলে আর্লি ফিনিশ টাইম কত আমার? 6। 6। এখন আমাকে বলো যে এটা তো মানে 6তম উইকে আমার সি কাজটা শেষ হলো, তাহলে আমি এই ডি এবং ই কাজটা আমি শুরু করতে পারি, তাহলে কততম উইকে শুরু করতে পারবো? 6তম 6 উইকের পরে। 6 উইকের পরে, মানে 6 উইক বলা, হ্যাঁ 6 উইকই বলতে পারে। হ্যাঁ,
তাহলে সি হলো 6, ডি হচ্ছে 6তম উইকে শুরু করলাম, তাহলে শেষ হবে কততম উইকে? 6 plus 5 week পর 6 প্লাস 5 মানে 11 উইকে। আর এটা কততম উইকে শেষ হবে এই কাজটা? 6 প্লাস 4, 4 কততম উইক? তাহলে 6 প্লাস 4 মানে 10। তাহলে আমি এফ কাজটা কততম উইকে শুরু করতে পারবো? তো 6 plus 5 মানে 11 স্যার 11 মানে এই, হ্যাঁ 10 এবং 11 এর মধ্যে যেটা বড় সেটা থেকে আমি শুরু করতে পারবো, মানে হচ্ছে 11তম উইকে আমি শুরু করতে পারবো, রাইট? জি স্যার। ওকে, জি স্যার। ইচ্ছা করলে কিন্তু 10তম উইকে আমি শুরু করতে পারবো না, কারণ আমার 10তম উইকে তো আমার ডি কাজটা তো শেষ হয় নাই, ওয়েট করতে হবে আমাকে। জি স্যার। কথা কি বুঝতে পারছো? জি স্যার বুঝছি। জি স্যার। ওকে, হ্যাঁ তারপরে এফ নম্বরটা দেখো, এফটা হচ্ছে তোমার তাহলে 13তম উইকে এফটা শেষ হবে। জি স্যার। 11 এ স্টার্ট করলো, আর এখানে ডিউরেশন হচ্ছে 2, তাহলে 11 প্লাস 2 হচ্ছে কত? 13, রাইট? এফ কাজটা কততম উইকে শেষ হলো? জি স্যার। স্যার জি স্যার 13 week। এখন 13 এফ এর, হ্যাঁ 13, এফ এর পরে কিন্তু দেখো আমার এইচ এ চলে যাওয়ার কথা, কিন্তু আমি এইচ এ যাইতে পারবো না। আমাকে এইচ এ যাওয়ার আগে দেখা যাচ্ছে এখানে একটা অ্যাক্টিভিটি আছে, আমাকে এই অ্যাক্টিভিটিটা আগে শেষ করে তারপর এইচ এর দিকে যেতে হবে, কারণ এটার সাথে এটার ইন্টার কানেকশন আছে। তো আমি এখানে চলে যাব জি এর দিকে, তাহলে জি কাজটা কিন্তু এফ এর উপর ডিপেন্ডেন্ট। যদি এফ 13তম যদি উইকে যদি শেষ হয় এফ কাজটা, তাহলে আমি জি কাজটাও 13তম উইকে শুরু করতে পারবো। ডিউরেশন কত দেখাতো? 5। হ্যাঁ 5, তাহলে 18তম উইকে কিন্তু শেষ হবে আমার জি কাজটা। এখন আমি এইচ কাজটা শুরু করতে পারবো। তাই এখন এইচ আমি কততম দিনে শুরু করতে পারবো? 18 week। 18তম উইকে শুরু করতে হবে। এখানে দেখো আমি ইচ্ছে করলে এই কাজটা যদি না থাকতো তাহলে কিন্তু আমার এই 13তম উইকে কিন্তু আমি এইচ কাজটা শুরু করতে পারতাম, বাট এই জি এর কারণে কিন্তু এই কাজটাকে আমাকে শুরু করতে হচ্ছে কততে? 18তম উইকে শুরু করতে হইতেছে, রাইট? জি। এবং তাহলে 18তম উইকে যদি কাজ শুরু হয় তাহলে বেসিক্যালি 18 প্লাস 3 21তম উইকে যে আমার এই টোটাল অ্যাক্টিভিটি গুলো শেষ হবে। এখন এখানে তুমি যতই তুমি মানে এখন আমি যদি বলি যে এই কাজটা আমি ক্যালকুলেশন করে দেখলাম যে ইট উইল টেক 21 উইকস। এখন আমি যদি তোমাদেরকে বলি যে আচ্ছা এটা এত মানে উইক তুমি সময় পাবা না, তোমাদেরকে এই কাজটা 15 উইকসে শেষ করতে হবে, যদি আমি এরকম একটা চ্যালেঞ্জ শুরু দেই, তাহলে তুমি কোন জায়গাটায় তুমি যদি টাইম ডিউরেশনটা কমাই নিয়ে আসো তাহলে তোমার কাজের প্রজেক্টের ডিউরেশনটা কমে আসবে, বলতে পারবা? বলতে পারবা? স্যার সি এর ক্ষেত্রে সি এর ক্ষেত্রে তো আর শূন্য তো করতে পারবা না, এখানে না একদিন কমাইলে এখানে 20 হবে, এটা ঠিক আছে। তার মানে এই জিনিসটাই কিন্তু তোমার চ্যালেঞ্জিং এখানে। এবং এটা তো বললাম যে কমায় নিয়ে আসছে, এখন যদি কোনো কারণে কেউ যদি লেট করে ফেলে, যদি সি 1 উইক লেট করে তাহলে এদিকে কি ঘটনা ঘটবে? এদিকে 1 উইক বেড়ে যাবে। এখানে যদি তোমার এফ জি যদি তোমার কোনো কারণে যদি একটা উইক লেট করে ফেলে তাহলে কিন্তু এখানে একটা উইক কিন্তু বেড়ে যাবে, টাইম ডিউরেশনটা বেড়ে যাবে। এই জিনিসটাই আমরা এখান থেকে বের করব আসলে। যদি কোনো কাজ যদি ল্যাগিং হয় বা যদি কোনো কাজ যদি স্লো হয়ে যায়, কোনো কাজ যদি বেশি ডিউরেশনটা নিয়ে নেয়, তাহলে টোটাল প্রজেক্টের উপর কি হ্যাম্পার হয়। এবং এটা কিন্তু তোমার এই যে ছোট ছোট প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু এগুলো প্র্যাকটিস করা দরকার, কিন্তু এটা বাংলাদেশের পার্সপেক্টিভে এগুলোকে প্র্যাকটিস করে না, বাট অল ওভার দা ওয়ার্ল্ডে যে কোনো ছোট প্রজেক্ট হোক আর যত বড় প্রজেক্ট হোক না কেন, এটা কিন্তু এইভাবে তারা অ্যানালাইসিস করে। এখন দেখো তুমি যে বলছিলে একটু আগে স্যার যে নিচের অংশটা কি আছে, নিচের এই যে অংশটা আছে এই জায়গার অংশটাকে বলা হয় লেট ফিনিশ টাইম এলএফটি, এবং এই জায়গাটার অংশটাকে বলা হয় এলএসটি লেট স্টার্ট টাইম। এখন তুমি যদি এটা তো আর্লি শুরু করলে, এখন তুমি দেরিতে শুরু করো তাহলে তোমার কি ঘটনা ঘটবে সেটা তোমার এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে আমি যদি যতই দেরিতে শুরু করি না কেন আমার এটা 21তম উইকে এই জিনিসটা শেষ হবে। এই জন্য আমি এখানে যে 21 সেখানে এই 21টা আমি এখানে লিখছি। তাহলে এই কাজটা আমি কত দেরিতে শুরু করতে পারবো? তাহলে এই যে 21 আছে সেই 21 থেকে আমার টাইম ডিউরেশনটা আমি বিয়োগ দেবো, তাহলে 21 বিয়োগ 3 এখানে হচ্ছে 18। এই ওয়ার্কটা আমি বেশি দেরিতে যদি শেষ করতে চাই তাহলে আমার সেটা মানে লেট স্টার্ট টাইমটা আমার 18তম উইক। আচ্ছা, এরপরে তুমি এইচ থেকে
তুমি জি এর দিকে যাবা, তুমি এফ এর দিকে আসতে পারবে না, কারণ এফ এর আগে কিন্তু তোমার জি এর একটা অ্যাক্টিভিটি এখানে আছে দেখা যাচ্ছে। সুতরাং এইটাকে ফিনিশ না করে তুমি এদিকে যাইতে পারবে না এই ক্যালকুলেশনটার ক্ষেত্রে। তাহলে এখানে যদি এইটা যদি তোমার লেট স্টার্ট টাইম 18 হয়, তাহলে এটারও লেট ফিনিশ টাইম 18 হবে। এখানে যে 18 আছে সেটাও এখানে 18টা হবে, বাই ডিফল্ট 18টা হবে লেট ফিনিশ টাইম। তাহলে এই 18 যদি হয় লেট ফিনিশ টাইম, তাহলে আমি 18 থেকে 5 বিয়োগ দেবো, এখানে আসবে 13। তাহলে এখানে আছে 13 আর এখানে আছে 18। তাহলে এই 13 এবং 18 এর মধ্যে এখানে এই যে লেট স্টার্ট টাইমের মধ্যে কোনটা বসবে? আগে দেখছি যে সবচেয়ে বড় কোনটা, সেইটা আমরা বসাইছি। এখন আমরা দেখো দুইটা অ্যাক্টিভিটির মধ্যে, হ্যাঁ স্মলারটা নেব স্যার। স্মলারটা নেব। দেখো এখানে আছে লেট স্টার্ট টাইম আছে 18, এখানে আছে লেট স্টার্ট টাইম 13 এই এফ এর ক্ষেত্রে, কারণ এখানে পিছনে এফ এর পিছনে দুইটা কাজ আছে, দুইটা কাজ ডিপেন্ডেন্সি আছে। সুতরাং আমরা এই 18 এবং 13 এর মধ্যে যেটা লোয়েস্ট আছে সেই 13টা আমরা নিব। এখন 13টা এখানে নেওয়ার পরে আমরা আবার আগের মতো 2 বিয়োগ দেব, ডিউরেশনটা বিয়োগ দেব, ডিউরেশন দিয়ে বিয়োগ দিয়ে আমি এখানে পাবো হচ্ছে তোমার এই 13 - 2, এটা হচ্ছে 11। আচ্ছা, এখন এখানে যে এই যে লেট স্টার্ট টাইম যেটা আছে তোমার 11, এই 11 এর এই যে অংশটা, এইটা আবার তার পিছনে দুইটা কাজ আছে পিছনের দিকে। এখানেও লেট ফিনিশ টাইম 11 হবে, এখানেও লেট ফিনিশ টাইম 11 হবে। এখান থেকে আমি 4 বিয়োগ দিলাম 7, এখান থেকে আমি 5 বিয়োগ দিলাম হচ্ছে 6। এখন কথা হচ্ছে যে এখানে দুইটা কাজ এখানে সে জড়িত হয়েছে, এখান থেকে একটা অ্যারে আসছে, এখান থেকে একটা অ্যারে আসছে। তাহলে এই দুইটা কাজের মধ্যে এখানে আছে 6, এখানে আছে 7, তাহলে এখানে আমার কত বসবে? আমি আবার চেক করব যে এই দুইটা কাজের মধ্যে কোনটা ছোট, স্মলার কোনটা। 6, আমি 6 অংশটা এখানে বসাবো। তারপরে আমি 6 থেকে আবার 2 বিয়োগ দেব, 6 - 2 = 4, এবং এখানে লেট স্টার্ট টাইমটা হচ্ছে 4। এই 4 এর এই ইয়েটা এখানে চলে আসবে 4, এবং এখান থেকে চলে আসবে 4 থেকে বিয়োগ দেব হচ্ছে 3 1, আর এখান থেকে 4 থেকে 4 বিয়োগ দেব, এটা হচ্ছে 0। এটা কি বুঝতে পারছো? স্যার আলটিমেটলি কি দাঁড়ালো স্যার? আমরা তো এক সপ্তাহ লেটে স্টার্ট করলাম, কোথা দিয়ে কমাইলাম এটা? এটা আমি দেখাচ্ছি, এটা পরে। তাহলে কি স্যার ওইখানে মানে আমরা যে স্যার এক ক্রিয়েট করতে পারবো? এটা এখন কনক্লুশন করা যাবে না, আমি জাস্ট বিয়োগটা বুঝাইছি, তোমরা বিয়োগটা বুঝছো কিনা, কোন জায়গাতে কোনটা আসছে এটাই বলো। জি স্যার ওইটা বুঝছি। ঠিক আছে, মোটামুটি কি ঠিক আছে নাকি? আচ্ছা, যদি ঠিক না থাকে কালকে ম্যাথটা করলে আবার হয়তো বুঝতে পারবে। এখন কথা হচ্ছে যে স্যার এত কিছু বিয়োগ যোগ করে এটার উদ্দেশ্যটা কি, পারপাসটা কি, আমরা আসলে কি এখান থেকে কনক্লুশন করতে চাচ্ছি? দেখ কনক্লুশনটা কি করতে যাচ্ছি। আমাদের কনক্লুশনটা হচ্ছে এইখানে, আমাদের কনক্লুশনের জায়গাটা। একটা জিনিস তো বুঝতেই পারতেছো যে এইটা লেট স্টার্ট টাইম 1, এখানে 1 আছে, তার মানে হচ্ছে যে এই অ্যাক্টিভিটিটা তুমি যদি এক সপ্তাহ পরেও যদি স্টার্ট করো, তাহলে তুমি লেট ফিনিশ টাইম কত তোমার 4, তাহলে তুমি 4তম উইকে তুমি কাজটা করতে পারবা। তার মানে হচ্ছে যে তোমার এই অ্যাক্টিভিটির জন্য তোমার হচ্ছে একটা উইক তোমার হাতে আছে। কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা তো প্রথমটার ক্ষেত্রে আমরা কনক্লুশন করে ফেললাম, কিন্তু অন্যটার ক্ষেত্রে কনক্লুশন করব আমরা কিভাবে? সেক্ষেত্রে আমরা যেটা করব, তোমার এই যে 1 আছে আর এইখানে যে এই যে এলএসটি আছে আর এখানে ইএসটি, এই দুটোকে আমরা বিয়োগ দিব। এখানে এলএসটি কত 1 আর ইএসটি কত 0। এখানে দেখো যে আমি এখানে লিখে দিছি এলএসটি - ইএসটি, এইটা এখানে বসবা। তাহলে এখানে 1 থেকে 0 বিয়োগ দিলে 1, আর এখান থেকে 0 থেকে 0 বিয়োগ দিলে 0। এখান থেকে কত আছে 4 থেকে 4 বিয়োগ দিলে কত হয় 0। আচ্ছা, এখান থেকে 7 থেকে 6 বিয়োগ দিলে হয় হচ্ছে 1, 6 থেকে 6 বিয়োগ দিলে হচ্ছে 0, আর এখানে 11 থেকে 11 বিয়োগ দিলে 0, এখান থেকে 13 থেকে 13 বিয়োগ দিলে 0, এখান থেকে 18 বিয়োগ 18 দিলে 0। তার মানে যেখানে দেখো একটা নিউমেরিক ডিজিট আছে 0 বাদে, সেখানে শুধুমাত্র তোমার ফ্লোটিং আছে। তুমি এই কাজটা ইচ্ছা করলে তুমি এক সপ্তাহ পরে শুরু করলে কোনো অসুবিধা নাই, ইভেন এই কাজটা তুমি এক সপ্তাহ শুরু করলে কোনো অসুবিধা নাই। কিন্তু অন্য যে কোনো কাজ তুমি কোনো মতে লেট করতে পারবে না। যদি কোনো মতে লেট করে ফেলে দেখবে এখানে একটা উইক লেট করবা, এখানে একটা উইক বেড়ে যাবে।
এখানে 2টা উইক লেট করবে, এখানে 2টা উইক বেড়ে যাবে। আমি কথা বুঝতে পারছি? জি স্যার। এবার আচ্ছা ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো যে এইখানে একটা নাম্বার বসবে। এই নাম্বারটা হচ্ছে যে পরবর্তী কাজের মানে মানে এই কাজের পরবর্তী কাজ হচ্ছে এইটা। এই কাজের আমরা বলি যে n+1 তম কাজের আর্লি স্টার্ট টাইম মানে 4। এই 4 থেকে আমি 3 ডে বিয়োগ দেবো, তাহলে 4 থেকে 3 ডে বিয়োগ দিলে এইখানে আসবে হলো 1। আর এখানের ক্ষেত্রে হবে এই 4 থেকে এই 4টাকে বিয়োগ দেবো, এখানে 0। তদ্রূপ এখানে কোন সংখ্যাটা বসবে সেটা হচ্ছে এই পরবর্তী কাজের যে আর্লি স্টার্ট টাইম আছে 6, এই 6 থেকে আমি এই 6 বিয়োগ দেবো 0, বা এখান থেকে এই অ্যাক্টিভিটি থেকে এখানে বিয়োগ দিলে 0 হবে, অসুবিধা নাই। এখন দেখো পরবর্তী কাজটা হচ্ছে আমার এখানে আছে 11। এই 11 থেকে আমি এই আর্লি স্টার্ট টাইমটা এখান থেকে মানে সরি আর্লি ফিনিশ টাইম থেকে বিয়োগ দেবো। 11 - 11 এখানে আছে 0, আর এখানে আছে আমার 11 থেকে আমি 10 বিয়োগ দেবো, এটা হচ্ছে আমার 1। এখানে আছে আমার 13, আমি 13 থেকে 13 বিয়োগ দেবো, এখানে হচ্ছে 0। এখানে আছে আমার 18 থেকে আমি 18 বিয়োগ দেবো, এখানে হবে 0। আর পরবর্তীতে এখানে 21 আছে, এই 21 এর ক্ষেত্রে তার কোনো কাজ নাই। 21 থেকে আমি নিচে যে 21 এটা দুটো বিয়োগ দিতে হচ্ছে 0। এখন দেখো যেখানে এটাকে বলা হচ্ছে ফ্রি ফ্লোট, এটা হচ্ছে টোটাল ফ্লোট, এটাকে বলা হয় ফ্রি ফ্লোট, এটা হচ্ছে টোটাল ফ্লোট, নামটা টিএফ আর হচ্ছে এফএফ। যেখানে এইখানে 0 এইখানে 0, এই কাজটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি বলা হয়। কিন্তু এখানে এটা কিন্তু ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি না, এই নম্বরটা কাজটা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি না। এখানে 1 আছে, এখানেও 1 আছে, এটা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি না। কিন্তু এখানে 0 এখানে 0, এটা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি, এটাও ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি, এটাও ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি, এটা কিন্তু ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি না। এখানে কিন্তু 1 আছে, এখানেও 1 আছে, এটা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি না। আর প্রত্যেকটা কাজে কিন্তু 0 0 আছে দুই সাইডে, টিএফ এবং এফএফ। যখন টিএফ এবং এফএফ যখন তোমার টোটাল 0 হয়ে যায়, তখন আমরা বলি সেটা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। তার মানে হচ্ছে এই অ্যাক্টিভিটি গুলো যদি কোনো মতে যদি এক উইক লেট করে, তাহলে তোমার এই কাজটা তোমার এক উইক পিছনে পড়ে যাবে। আবার যদি এইখান থেকে যদি এক উইক তুমি সেভ করতে পারো, তাহলে তোমার এই মানে টোটাল প্রজেক্টের টাইম ডিউরেশনটা কমে আসবে। এটা হচ্ছে কনক্লুশন। এবং ক্রিটিক্যাল পাথ যেটাকে এখানে খুঁজে বের করছি সেটা হচ্ছে এই বি থেকে সি, দেখো এখানে লিখছি বি থেকে সি, তারপর সি থেকে ডি, ডি থেকে হচ্ছে এফ, এফ থেকে তোমার জি, এবং জি থেকে তোমার এইচ। এটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল পাথ। এই পাথটাকে তোমার খেয়াল রাখতে হবে। এইখানে যারা যারা এই কাজের সাথে জড়িত থাকবে প্রত্যেকের দিকে তোমার খেয়াল রাখতে হবে যেন এরা ঠিক মতো কাজগুলো করে। এরা যদি কোনো মতে কাজে যদি লেট করে, কোনো কাজে যদি তারা ঝামেলা করে, তো তোমার টোটাল অ্যাক্টিভিটি নিয়ে তুমি ঝামেলা করে যাও। কথা বোঝা গেছে নি? জি স্যার। জি স্যার। জি স্যার। কিন্তু স্যার প্রথমে যে প্রশ্নটা করছিলেন যে আমরা আর্লি কিভাবে করব, 3 উইক আর্লি, তো সেটার আনসার আর্লি বুঝিনি, কোনটা বলো তো? স্যার প্রথমে যে প্রশ্নটা করছিলেন যে এই 21 উইকে না করে আমরা 18 উইকে যদি শেষ করতে চাই তাহলে কি করব? তাহলে তুমি এক কাজ করবা, এইখানে যে 4টা উইক আছে, এখানে 4টা উইক আছে, এখান থেকে তুমি 2টা উইক যদি কমাই ফেলো, দেখবা যে এখান থেকে 19তম উইক হয়েছে। এখান থেকে তুমি একটা উইক সেভ করতে পারো, তাহলে তুমি দেখবে এটা 18তম উইকে চলে আসছে। এখানে 4টা উইক আছে, এখান থেকে যদি তুমি এক উইকে করতে পারো, দেখবা যে এখান থেকে 3 উইক কমে গেছে। বুঝছি এখানে সরি এই ইতে না সরি ইতে না, এই যে ডিতে, মানে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটির উপর তুমি যদি ফোকাস করো, কাজটা যদি টাইমটা যদি কমাই নিয়ে আসো, তাহলে দেখবা যে এখানে টাইমটা কমে আসছে। বুঝছি স্যার। আবার এখানে যখন টাইমটা কমে আসবে, তখন কিন্তু আর এই ই নম্বরটা কিন্তু আবার কিন্তু ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি হয়ে যাবে। এখানে তো এক উইক সময় পাইছে সে, কারণ এখানে আছে 4, এখানে আছে 5। কিন্তু যখন এই দুইটা সমান সমান হয়ে যাবে, তখন কিন্তু এই ইটাও কিন্তু ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি হয়ে যাবে, ডিটাও মানে বুঝতে পারছো, এটা কিন্তু ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি হয়ে যাবে। জি স্যার বুঝছি। এখানে টাইম কমে আসলে কিন্তু এই জিনিসগুলো চেঞ্জ হয়ে আসবে, এটা আমি দেখাবো তোমাদেরকে, অসুবিধা নেই। এখন তোমরা একটা কাজ করো, বাসায় গিয়ে আজকে বাসায় তোমরা একটা কাজ করবা, একটা স্ন্যাপশট নিয়ে রাখো। সেটা হচ্ছে এইটাকে বানাবো হচ্ছে 3, আর এইটাকে বানাবো হচ্ছে 4, এটাকে বানাবো হচ্ছে 2। সরি, এটার স্ক্রিনশট নাও। নিছো? জি স্যার।
এটা একটু বাসায় প্র্যাকটিস করবা। আর সিলেক্টটা কি আমি দিছি? না স্যার, সিআর সিলেক্ট দেই নাই। সিআর ওই যে চ্যাট বক্সে তোমার ইয়েটা দাও, মেইল অ্যাড্রেসটা দাও, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা বাসায় গেলে তুমি মানে বাসায় যদি আজকে প্র্যাকটিস করো, আগামীকাল ক্লাসে তোমরা আগামীকালই ক্লাস নেবো আবার একটা, আগামীকালও 3টা ক্লাস থাকবে, ঠিক আছে? স্যার 10 নম্বর পেজে স্যার কি যাবেন। কি স্যার? সরি পাঠিয়ে দিছো? মানে মেইল অ্যাড্রেসটা দিছো হয়তো? কি স্যার দিছি স্যার। হ্যাঁ স্যার এখানে একটা জিনিস স্যার, মানে এখানে বলছেন যে ড্র দ্য প্রজেক্ট প্রেডিসর যে ডায়াগ্রামটা, ওইটাই নেটওয়ার্ক ডায়াগ্রাম, ওইটাই নেটওয়ার্ক। কোনটা? ওই যে প্রথম যেটা অঙ্কন করলাম না একটা ইয়ার মতো, ওই যে কি বলা হয়, একটা মানে ব্রিজের মতো একটার সাথে একটা ইন্টারকানেকশন করলাম না? স্যার তো ওইটা তো স্যার ক্রিটিক্যাল পথের ক্ষেত্রে, ওই ক্ষেত্রে সম্ভবত মনে হয় তার মানে ক্রিটিক্যাল পথ লেখা ছিল। না, এটা আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়া আমি তো মেইলটা দেখাচ্ছি, মেইলটা এইটা হচ্ছে তোমার নেটওয়ার্ক ডায়াগ্রাম, এইটা হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম, এই অংশটা দেখছো? জি স্যার। এটা হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম, আর এটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল পাথটাকে এখান থেকে দুইটা স্টেপে করছি, তোমরা তো এক স্টেপে করে ফেলতে পারবে, আমি দুইটা স্টেপে করছি তোমাদের বোঝানোর স্বার্থে। কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার। তার মানে হচ্ছে কি যে এটা বাসায় আজকে করলে তোমরা এট লিস্ট একটা আইডিয়া জেনারেট করতে পারবা যে আসলে কোন জায়গাটা তুমি ধরতে পারতেছো না। নেক্সট ক্লাসে মানে স্ক্রিনশট করে বা দুই একজনে যদি আমাকে মেইলও করো, আমাকে মেইল করলে তোমার মেইল করলে আমি দেখে দিলাম যে কোথায়, মানে দুই একজনে করলে আমি ধরতে পারবো যে আসলে তোমাদের প্রবলেমটা কোন জায়গায় অ্যারাইজ করছে, ঠিক আছে? জি স্যার, একটা প্রশ্ন ছিল। বলো অসুবিধা নেই, বলো। স্যার 10 নম্বর পেজে যাবেন। দাঁড়াও, আমি তোমার এই স্লাইডটা বন্ধ না করলে ওটা আবার দেয়া যায় না, শেয়ার দেয়া যায় না, ঠিক আছে? ওই তোমার পাঠানো যাবে না আর কি। স্যার আগামীকাল কি 3টাতেই ক্লাস নেবেন? হ্যাঁ আমি 3টে থেকে ক্লাস। আমি যে সিলেক্টটা তোমাদেরকে দিচ্ছি এখন, এটা প্রায় 24 মেগাবাইট। এটা আগে হয়েছে কি, ওখানে কটা ইমেজ আমি অ্যাড করছিলাম, বুঝতে পারছো? ইমেজ গুলো তোমরা একটু করে নিও আর কি, মানে ইমেজটাকে একটু মানে কিভাবে যেন ওয়েটেজ কমাই দেওয়া যায় আর কি, কিভাবে যেন ইমেজের মানে ওয়েট কমাই দিতে হয়, তাহলে কমাই দিলে এটা মেগাবাইটটা কমে আসবে। এটা জরুরি 1 মেগাবাইট হওয়ার কথা। কথা বুঝতে পারছো? জি স্যার। আমি কয়েকটা ওই যে স্ন্যাপশট নিছি, তো ওই স্ন্যাপশটেই একদম মানে হ্যাঁ 3-4টা স্ন্যাপশট নিছি। আচ্ছা বলো কত নম্বর পেজ বলছো? 10 নম্বর পেজ। 10 নম্বর পেজ, হ্যাঁ বলো। আচ্ছা দাঁড়াও, শেয়ার দিইনি দাঁড়াও। বলো 10 নম্বর পেজে কি হয়েছে? স্যার এখানে যে আমরা স্যার বিয়োগ করে যে 0 1 এগুলা বের করছি, 0 0 1 1 বিয়োগ করে। স্যার এখানে সবসময় কি 0 1 1ই হবে, মানে কখনো 0 1 বা 1 0 হইতে পারবে না? যদি তুমি কখনো যদি কোনো জায়গায় টাইমটাকে, হ্যাঁ এখানে 0 1 হইতে পারবে, যদি কোনো জায়গায় তুমি টাইম ফ্রেমটাকে যদি কমাই নিয়ে এসে চেষ্টা করো, তখন তোমাকে এখানে 1 হতে পারে। অনেকগুলো অ্যাক্টিভিটি এখানে, তো মাত্র এখানে কয়টা আছে, এটার সাথে কয়টা ডিপেন্ডেন্সি, দুইটা। তুমি যদি এখানে 4টা 5টা অ্যাড করো এবং এটার সাথে ইন্টারকানেক্টেড থাকে এইভাবে আরেকটা, এইভাবে যদি আরেকটা থাকে, তখন তোমার এখানে তাহলে এরকম হবে আর কি। অথবা 1 0 হলে সেটাকে আমি ক্রিটিক্যাল ধরবো নাকি নন ক্রিটিক্যাল ধরবো? না, শুধু ডাবল 0 হলে ক্রিটিক্যাল ধরবা, শুধু ডাবল 0 হলে। আচ্ছা বুঝছি স্যার। আচ্ছা, তো তোমাদের একটা সফটওয়্যারের কথা বলছিলাম না, একটা সফটওয়্যার দেখা একটু শেয়ার দিই। তোমরা এটা কিন্তু কালকে প্র্যাকটিস করতেই হবে, নাহলে কিন্তু ম্যাথে আগান যাবে না। এটা হচ্ছে মাইক্রোসফট প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, কি নাম শুনছো?
এমএস প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেমন এমএস ওয়ার্ড যেরকম, নাম শুনছো? স্যার জি, স্যার। বলছিলেন আপনি। তারপর আচ্ছা। বলছিলেন কিন্তু বলতে হ্যাঁ, এখানে দেখো আমি এই টাস্কগুলোর নামগুলো লিখছি আর কি, দেখো এ বি সি ডি ই এফ যেগুলো সব লিখছি, হ্যাঁ, এবং এখানে ডিউরেশন দিচ্ছি 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন বেলা বেলা বেলা। স্টার্ট টাইমটা দিছি, অবশ্যই স্টার্ট টাইমে একটা ফিজিবল একটা স্টার্ট টাইম দিছি, যে তোমার এটা হচ্ছে স্টার্ট টাইমটা দিয়েছিলাম কত, এটা 25/11 বা 18/25 দিয়েছিলাম, যা হোক না কেন মে মাসের তারিখ দিয়েছিলাম। তো দেওয়ার পরে, এবং এখানে কিন্তু দেখো যে প্রিডিসেসর আছে এখানে 1 2, দেখো আমরা দিছিলাম না যে সি নাম্বার অ্যাক্টিভিটিটা এ আর বি এর উপর ডিপেন্ডেন্ট, এখানে হচ্ছে ক্রমিক নাম্বার দিয়ে দিতে হয় সফটওয়্যারে 1 এবং 2, ডি এর ক্ষেত্রে কিন্তু তোমার 3, এফ এর ক্ষেত্রে 4, এরকম করে ডিপেন্ডেন্সি এখানে শো করছি। এখন দেখো ডিপেন্ডেন্সি শো করার পরে তুমি, এটা তো জ্ঞান চার্ট, আমি তোমাদেরকে জ্ঞান চার্ট পড়াইছি, এখন আমরা যাবো তো নেটওয়ার্ক ডায়াগ্রামে নাকি। এই যে সফটওয়্যার এখানে অপশন আছে, এই যে নেটওয়ার্ক ডায়াগ্রাম, এই যে তোমাদেরকে যেটা আমি করাইছি সেটা এখানে চলে আসছে সফটওয়্যার, বুঝছো? এই যে লাল দাগ দেয়া আছে এইটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি, এই যে লাল দাগ, ঠিক আছে, এই যে লাল দাগ গুলা এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি গুলো। এটা কিন্তু ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি না, খেয়াল করে দেখো, এটা কিন্তু ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি না, এখানে সবুজ দাগ আর সবগুলো লাল দাগ, কথা বুঝতে পারছো? স্যার ই তো ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি ছিল না, তাইলে ইতে লাল দাগ আসলো যে? ইতে তোমাদের কত ডিউরেশন ছিল? স্যার ইতে তোমাদের ছিল কত? যে ডিতে সম্ভবত যাই দেখো যে ডি এবং ই এর মধ্যে এখানে ডিউরেশনের পার্থক্য আছে এখানে। আমি আবার জ্ঞান চাটে যাই, দেখো তোমরা তো স্ক্রিনশট নিছো, ডিতে কত ছিল? দেখো ডিতে সম্ভবত 4 এবং ইতে ছিল মনে হয় 5, তাই না রে? ওই বাংলার জনগণ, ডিতে কত ছিল? স্যার মনে হয় ডিতে ছিল 5, ইতে ছিল হচ্ছে 4, ঠিক আছে, ডিতে ছিল হচ্ছে তোমার 5 আর তোমার ইতে ছিল হচ্ছে 4, আর এখানে কত রে? এখানে কত? ডিতে 5, ইতে হচ্ছে 4। এখন আমি দেখি, আর এখানে আমি অনেক কিছু চেঞ্জ করছি। এখন আমি যদি এখানে কিছু চেঞ্জ করি, সে ফর এক্সাম্পল ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি তোমার ইয়া ছিল, আমি এটা কাজ করি, এখানে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি একদিন বাড়াই দিলাম, দেখো তো কি দাঁড়াইলো এদিকে, সরি একটু ভারী সফটওয়্যার, একটু ঝামেলা করে আমার ল্যাপটপটা স্ট্রং। কিছু চেঞ্জ হয়েছে, ডিউরেশনটা সম্ভবত চেঞ্জ হয়েছে। ডিউরেশনটা কত ছিল রে? টোটাল ডিউরেশনটা কত? এখানে টোটাল ডিউরেশনটা দেখাচ্ছে না। এখানে দেখো উপরে ক্যালেন্ডার দেখা যাচ্ছে, এই যে ক্যালেন্ডার গুলো, এই এখান থেকে টাইম স্টার্ট করছে, এখানে যে ফিনিশ হয়েছে প্রত্যেকটা টাইমের ক্যালেন্ডার দেখা যায় আর কি। এখানে অনেকগুলো অপশন আছে, এখানে রিসোর্স শিট আছে, তুমি ইচ্ছা করলে এখানে রিসোর্স, তোমার ম্যাটেরিয়াল, তোমার গ্রুপ, তোমার কত টাকা দাম, ওভারটাইম কত করছে, কস্টিং কত, একুরেসি কত, কোড কত, অনেক কিছু এখানে অ্যাড করা যায়। কথা কি বুঝতে? স্যার এরকম স্যার কোনো টিপিক্যাল পাওয়া যাবে না বিল্ডিং কনস্ট্রাকশনের এরকম ডায়াগ্রাম? তাহলে তো স্যার আমাদের কাজটা সহজ হয়, নেটওয়ার্ক ডায়াগ্রাম। এমএস ওয়ার্ড তো সস্তা বাংলাদেশের ক্ষেত্রে, আসলে হয় কি বাংলাদেশে এমএস ওয়ার্ডটা যেরকম সস্তা, এমএস প্রজেক্ট ম্যানেজমেন্টও 60 টাকা যেটা ডিসকাউন্টে পাওয়া যায়। তো যে জিনিসটা পাইরেসি করলে পাওয়া যায় সেই জিনিসটা নিশ্চয়ই এত ভালো কিছু তোমাকে দিবে না। আর অল ওভার দ্য ওয়ার্ল্ডে যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় কনস্ট্রাকশনের ক্ষেত্রে তার নাম হচ্ছে প্রাইমেভেরা। তো আমি প্রাইমেভেরায় কাজ শিখছিলাম যখন আমি কাজ করছি 2010 সালে, তখন 11 সালে, 10 সাল 11 সাল, তখন ছিল প্রাইমেভেরা P6 চলতেছিল। এখন এটা সম্ভবত প্রাইমেভেরা P20 চলে আর কি, P20 বা 21 এরকম চলে, এবং এই একটা সফটওয়্যারের দাম সম্ভবত 1.5 থেকে 2 কোটি টাকা। কথা কি বুঝতে পারছো? এটা বড় বড় কনস্ট্রাকশন ফার্ম এটা ক্রয় করে
এবং তাদের মধ্যে তারা এক একটা কাজের কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু একটা প্রজেক্ট থেকে ভিন্ন থাকে, কোনো ভাবে ভিন্ন থাকে। তো তারা তাদের মতো করে এটা বানায় না আর কি। এবং এই প্রাইমারি P6 এ যদি কাজ মানে P20 বা 21 এ যদি কেউ কাজ শিখে বিদেশে গেলে, তো অবশ্যই তোমাকে এগুলো শিখতে হবে। তোমাকে ডাটা এন্ট্রি দিতে হবে। এখানে বসে বসে তুমি এখানে তোমাদেরকে এটা পড়াইছিলাম না যে ট্র্যাকিং গ্যান্ট পড়াইছিলাম না? এই যে আছে না ট্র্যাকিং গ্যান্ট, দেখছো? এখানে কিন্তু ট্র্যাকিং গ্যান্টটা চলে আসার কথা ছিল। এখন এটা চলে আসার জন্য তোমাকে কিছু ইনপুট দিতে হবে। এখানে ইনপুট দিতে হবে যে হ্যাঁ আমার এই কাজটা শেষ হয়েছে। এই ইনপুট দেওয়ার জন্য তোমাকে এখানে কিছু অপশন আছে। আজকে আর এই জিনিসগুলো দিলাম না, তোমাদের দ্বিতীয়বার 10 মিনিট আছে। এখানে দেখো একটা প্রোগ্রেস আছে সম্ভবত। এখানে রিসোর্স গ্রাফ, রিসোর্স ফর্ম, রিসোর্স ইউজ, ডায়াগ্রাম, ক্যালেন্ডার। আচ্ছা এখানে জ্ঞান চার্টটা দেখো। আচ্ছা এই জ্ঞান চার্টের এখানে দেখো রিলেশনশিপ গুলো এখানে দেয়া আছে, দেখছো নাকি? এখানে এই দেখছো আমি ধরার সাথে সাথে কিছু জিনিসগুলো চলে আসছে, এখানে কিছু ইনফরমেশন। এখানে হচ্ছে যে এইখানে তুমি কিছু ইনফরমেশন এখানে দিতে পারো আর কি। শেপ গুলো কেমন হবে এখানে কিছু ইনফরমেশন দেয়া যায়, যে কাজগুলো কতটুকু শেষ হয়েছে, কাজগুলোর মানে ইনফরমেশন গুলো এখানে কিছু জিনিস অ্যাড করে দেয়া যায়। রিসোর্স নেম এই মানে কাজ এখানে করা যায়, এগুলা আস্তে আস্তে শিখে নেবা। এগুলা মানে তোমরা মোটামুটি এখানে আমি দেখাতে চাচ্ছি প্রোগ্রেসটার একটা কলাম ছিল। এখানে একটা প্রোগ্রেসের কলাম ছিল। আচ্ছা এই যে আমি একটু একটা জিনিস আসছে, দেখো তো এখানে কি লেখা আছে। এখানে এই যে -% কমপ্লিট টু 100%। আমি যদি এখানে ইনফরমেশনটা অ্যাড করা যায়, আমি জানতাম। এটা ডাবল ক্লিক করলে চলে আসতো এখানে। প্রোগ্রেসটা দেখাতে পারতেছি না। প্রোগ্রেসটা দেখাইলে তোমার ওইখানে আনভ্যালু চার্টটা তোমার দেখা যাবে কত পার্সেন্ট প্রোগ্রেস হয়েছে। এই কাজটাকে আমি শো করতে পারতাম, পুরো কাজের কতটুকু হয়েছে সেটা বুঝে যেত। হ্যাঁ এটা এবং দেখাইতো তোমার ইয়ে দিয়ে। ওই যে আমি তোমাদেরকে যেমন ক্রিকেট খেলার যেরকম দেখাইছিলাম না, বল এবং ব্যাট। আচ্ছা এইখানে এই দেখো চলে আসছে। আমি আচ্ছা এটা 75% তোমার অ্যাড করে দিলাম। কিভাবে করে রে? তো অনেকদিন আগে করছি, ভুলে গেছি। এখানে আর এইভাবে তো বড় বড় প্রজেক্টে বলে পদ্মা সেতুর এত % কাজ শেষ, মানে এটাই তো স্যার। এটাই মাধ্যম, বুঝছো? এটাই মাধ্যম। পাবলিক তো বলে ফেলে যে পিলার তো তুললো না, কি কাজ করলো, কতটুকু কি। স্যার বলো স্যার মানে আগে যে মানে ওই যে আমাদের একটা গ্রাফটা তো দেখেছিলেন, যে বলছিলেন যে মানে আমার যে যদি যে লাগে 3 দিন আর 4 দিন লাগলো, তাহলে আমি 4 দিনটা নিব। তো এই ক্ষেত্রে হচ্ছে স্যার, কারণ দেখেছে এই কাজটা শেষ হচ্ছে 4 দিনে, আবার আমার যে এই কাজটা আমরা 4 দিনে শুরু করে দিচ্ছি। তো একটা কাজ যদি 4 উইকে শেষ হয়, তাহলে পরের কাজটা স্যার আমরা 5th উইক, তো 5 কি আমরা 4 উইক। তোমার কথাটা শেষ পর্যন্ত আমি মানে এই জায়গায় একটু নেটওয়ার্কের সমস্যা করছে। একটু যদি মানে একবার একটু কষ্ট করে বলতাম। আবার বলবো স্যার? হ্যাঁ আমি কথাটা বুঝিনি তোমার কথাটা। যেমন আগে আমরা যে মানে ডায়াগ্রামটা আঁকছিলাম স্যার, ধরেন স্যার যে যদি সি কাজটা আমার 5 দিনে শেষ হয়, তাহলে ডি কাজটা আমরা কেন 6 দিনের দিন শুরু করব? 5 দিনের দিন তো আর শুরু করতে পারবো না। কিন্তু লেখার সময় আমরা স্যার 5 দিনেই লিখছি স্যার। এইটা হচ্ছে যে বলতো 16 থেকে 20 বিয়োগ দিলে কয় দিন হয়? 16 থেকে 20 বিয়োগ দিলে কয় দিন হয়? 4 দিন স্যার। 16 থেকে 20 দিন কত দিন হয়? স্যার কত বলছেন? 16 থেকে 20 দিন, মানে 16 থেকে 20 দিন। 16 তারিখ 5 দিন, আর 16 থেকে 20 বিয়োগ দাও কত দিন হয়?
মানে 20 থেকে 16 বিয়োগ দাও কয়দিন হয়? 4 হয়। 5 দিন কি হবে? না না না, কিভাবে? এই 16 থেকে 20 থেকে যদি 16 বিয়োগ দাও তাহলে কয়দিন হয় রে? স্যার, এভাবে 4 বিয়োগ দিলে তো স্যার 4 হয়, কিন্তু 4 আমরা হয়, কিন্তু 16 থেকে 20 তারিখ তাহলে কয়দিন হবে? 5 দিন। 5 দিন। তো এটা কি? এটা তোমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা এবার বলো এটা কেন এরকম হইল? এটার মধ্যে তোমার কথার উত্তর, কোশ্চেনের উত্তরটা আছে। 16 থেকে 20 মানে ওই জায়গায় আমরা 16 নাম্বার দিন ধরে নিছি। আর তার 20 মানে থেকে হচ্ছে 16 যে একটা জিনিস খেয়াল করে দেখো, একটা হচ্ছে পরম মান যে পড়ছো 0 থেকে 1, 1 থেকে 2 পরম মান পড়ছো না? যেহেতু সায়েন্স স্টুডেন্ট কোথাও তো পরম মান পড়ে আসছো। তো আমি তো 0th উইক থেকে শুরু করছি, আমি 1th উইক থেকে শুরু করে নেই। সেজন্য তুমি যেটা বলতেছো 6তম উইক, তার মানে আমার 5মতম উইক আমার শেষ হয়ে গেছে। আমি 5মতম উইক শেষ হয়ে যাওয়ার পরে আমি 5মতম উইকে আবার কাজটা শুরু করছি। মানে আমার শুক্রবার শেষ, আমি শনিবার শুরু করছি। মানে শুক্রবারটাকে আমার কাউন্ট করতে হবে, শুক্রবার বিকাল 5টা থেকে আমি কাউন্ট করা শুরু করবো। এই জন্য, কারণ ওদিক থেকে আমি 0 থেকে শুরু করছি, সেই জন্য। আমি কথা বুঝাইতে পারছি? বুঝছি স্যার। জি স্যার। এটা হচ্ছে পরম মান, এই জন্য তোমাদের বিয়োগ দিলাম ডেটটা আর কি। বুঝতে পারছো? এটা এখানে প্রোগ্রেসটা শেষ করা যায়, দেখা যাচ্ছে এখানে দেখো প্রত্যেকটা কাজের আমি একটা প্রোগ্রেস দিয়ে দিছি, আমি আমার মতো করে একটা প্রোগ্রেস দিছি। এখন তুমি যদি মোটামুটি এখানে এটা গ্রাফটা টাইমলাইনটা দেখি তারা ফাইনাল প্রোগ্রেস করতেছে। এখানে ওভারঅল একটা প্রোগ্রেস আসার কথা। এটা কোথায় যে আমি তো দাঁড়াও, টাস্ক ইউসেজ টাস্ক ফর্ম রিসোর্স গ্রাফ, না রিসোর্স গ্রাফটা এখানে আসবে না। এখানে এই ট্র্যাকিং জ্ঞান থেকে মোটামুটি একটা আইডিয়া জেনারেট করা যায়, সেটা হচ্ছে এরকম আর কি। আরেকটা ওয়ে আছে, আমি যে তোমাদেরকে বলছিলাম সেই একটা ওয়েটা আছে, সেটা হচ্ছে ওভারঅল কাজের প্রোগ্রেসটা, না ওভারঅল কাজের প্রোগ্রেস একটা ওয়ে আছে আর কি। আচ্ছা, প্রজেক্ট, এই যে দ্বারা আমি প্রজেক্ট ইনফরমেশন তোমাদের কাছ থেকে নিয়ে ক্যালকুলেট প্রজেক্ট, কাস্টম প্রজেক্ট ইনফরমেশন। এখানে প্রজেক্টে কিছু ইনফরমেশন এখানে দিতে হয়। ক্যালকুলেট প্রজেক্ট, ওইরে আরে আমারটাও তো তোমার ওই ইয়া না, পাইরেসি করা, তো ওইটা অনেক কিছু নিতে চায় না। কিছু তো আসে না রে। এই জায়গায় চাপ দিলে এইটা সাধারণত তোমার ওভারঅল প্রজেক্টের একটা ইনফরমেশন এখানে চলে আসার কথা ছিল। আচ্ছা, রিপোর্টটা দেখি একটু। এখানে বলা আছে যে কোন কাজটা তুমি লেটে শুরু করছো, এরকম কতদিন লেট করছে, এরকম ইনফরমেশন এখান থেকে আসে আর কি। রিপোর্টে আরো কিছু জিনিস আছে, রিপোর্টে রিসোর্স ড্যাশবোর্ড প্রজেক্ট ওভারভিউ, এই যে চলে আসছে, দেখছুনি? জি স্যার, 68%। 68% আসছে, কিন্তু সব কাছে 68% হয়েছে, মানে ওভারঅল কাজে কিন্তু প্রোগ্রেসটা শো করছে আর কি। ওই যে ওবায়দুল কাদের সাহেব বলতো এরকম চলে আসে রে ভাই, এগুলো চলে আসে। এখন এখানে অনেক কিছু আছে, আমি তো আসলে অনেকদিন আগে করছি তো কাজ বাজ এগুলা। স্যার কেমনে করলেন স্যার, আবার যদি একটু বলতেন। এই যে রিপোর্টে গিয়ে তারপর রিপোর্টে গিয়ে অনেক ধরনের রিপোর্ট করা যায়। তুমি তো মানে এইখানে রিপোর্ট দিয়ে দেখো, টেবিল, কম্পারিজন, চার্ট আকার দিতে পারো, ড্যাশবোর্ড আকার দিতে পারো, যে প্রজেক্ট ওভারভিউ, ঠিক আছে, ওয়ার্ক ওভারভিউ দিয়ে দেখি। এগুলো হচ্ছে কম্পিউটার, তোমরা আমার থেকে ভালো জানো, এগুলো তোমরা খুব ভালো জানো আমার থেকে, বুঝতে পারছো? এই যে তোমার এইখানে তোমার ইয়েটা দেখাইতো, ওই যে রিমেইনিং কিউমুলেটিভ ওয়ার্ক, এইখানে দেখাইতো প্রোগ্রেসটা, বুঝছো? কিন্তু এটা দেখায় না, কারণ এখানে কিন্তু তোমার ওই অ্যাকচুয়াল ওয়ার্কটা কবে হবে আর এই ইয়ার ওয়ার্কটা কবে, এটা আমরা কখনো মানে এখানে সেট করে দেই নাই, যার ফলে এটা কম্পারিজনটা করে দেখায় না। দেখানোর কথা ছিল, আচ্ছা এটা করানো যায় আর কি, আমি এখন পারতেছি না, কারণ হচ্ছে যে সময়ের ইয়াতে সময় নিয়ে করলে এখানে প্রোগ্রেসটা দেখা যায় এইভাবে একটা কার্ভ দেখে, ঠিক আছে?
আর এইগুলো অনেক কিছু আছে এর মধ্যে, বুঝছো? এবং এটা দিয়েই তো আসলে মনে করো যে তোমরা যে নর্মাল যখন বিভিন্ন প্রজেক্টে যাবা, তখন তুমি এখান থেকে তুমি অন্য একজন ইঞ্জিনিয়ার থেকে আলাদা হবা। ঠিক আছে, কথা বুঝতে পারছো? সফটওয়্যার কি দেখাবেন? টানডেনি সফটওয়্যার তার এক জিনিস। স্যার টাইমে বেরা আচ্ছা ঠিক আছে, কালকে ক্লাসে আবার কথা হবে, আজকে টাইম শেষ। ঠিক আছে, কালকে আবার 3টায়। ঠিক আছে, আচ্ছা স্যার। আর পারলে সফটওয়্যার ডাউনলোড করে নিও, একটু ট্রাই করো। ঠিক আছে, জি স্যার। ওকে। আসসালাম।